হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং সিজন 4 এর পর্ব 1 এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই মিস সেলনার যখন ন্যাশনাল লেভেল হান্টার ক্রিসকে বলে যে তার মৃত্যু হতে পারে, কেউ তাকে এসে মারতে পারে, তখন ক্রিস তাকে উত্তরে বলে, দেখুন মিস সেলনার, আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ, কিন্তু এখন আমি ইয়ার্কি মারার কোনো রকম মুডে নেই। আপনার কি সত্যিই মনে হয় যে কারোর ক্ষমতা আছে আমাকে মারার? কিন্তু তার এই কথা শুনে মিস সেলনার এখন বলেন, আমি দুদিন আগে একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নে তোমাকে অনেক মানুষ ঘিরে রয়েছে। কিন্তু তার এই কথা পুরো হওয়ার আগে ক্রিস বলে, আপনি কি সত্যি এখানে এসেছেন আপনার এই স্বপ্নের কথা বলার জন্য? আমি জানি যে আপনার একটা ইউনিক শক্তি আছে, কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিই, আমি একটা ন্যাশনাল লেভেল হান্টার, আমাকে মারার ক্ষমতা কারোর নেই। কিন্তু মিস সেলনার এখনো বলে, আমি স্বপ্নে দেখেছি। যার ওই কথা শুনে ক্রিস বলে, আরে রাখুন আপনার স্বপ্ন, আপনার স্বপ্নের কথা আর বলে লাভ নেই। আর তাছাড়া ধরুন এটা সত্যিই হলো, তাহলেই বা আমি কি করব? আমি কার কাছে সাহায্য চাইব? আপনি কি এটা মনে করছেন যে যার ক্ষমতা আছে আমাকে মারার, তার থেকেও আমাকে কেউ বাঁচাতে পারবে? আর এখন মিস সেলনার বলে, একজন আছে যে হয়তো আপনাকে বাঁচাতে পারবে। আর এই সময় মিস সেলনার সাং জিনভোর কথা বলে যে সেই একমাত্র এখন তোমাকে বাঁচাতে পারবে। অন্যদিকে সাং জিনভোকে এখন আমরা দেখতে পাই টোকিওর এস র্যাঙ্কের গেটে থেকে বেরোতে। সে এখন ভাবতে থাকে, আমি কিংকে মেরে ঠিকই করেছি, ওকে মারতেই হতো, কেননা ওর এত পাওয়ার ছিল, ও যদি কোনো সময় নিজের মত বদলে নিত তাহলে খুব সমস্যা হয়ে যেত। ভালোই হয়েছে যে আমি ওকে আগেই খুঁজে পেয়ে গেছি আর ওকে মেরেও ফেলেছি। এখন সাং জিনভোর এই এস র্যাঙ্ক গেটটি ক্লিয়ার করার ঘটনা পুরো দুনিয়াতে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। আর শুধুমাত্র তাকে নিয়েই নয়, এখন দুনিয়ার সমস্ত ন্যাশনাল লেভেল হান্টারদেরকে নিয়ে কথা হতে শুরু হয় সোশ্যাল মিডিয়াতে। যে একটা বিস্ট জাপানের থেকে সমুদ্র পার করে চায়নার দিকে গেছিল, সেই বিস্টটাকে লিউ জিগ্যাং মেরে ফেলে। আর জাপানের হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাতসুমোটোকেও এই সময় অ্যারেস্ট করে ফেলা হয়। অন্যদিকে আমেরিকাতে আমরা দেখতে পাই যে একটা পার্টি অর্গানাইজ করা হয় সমস্ত হান্টারদের জন্য, যারা একটা এস র্যাঙ্কের গেট ক্লিয়ার করেছে। এখন সেখানেই আমরা দেখতে পাই যে দুটো হান্টার আলোচনা করতে থাকে যে গভর্নমেন্ট তো এই পার্টিটাতে অনেক খরচ করেছে, সেই তুলনায় রেটটা কিন্তু অতটাও হার ছিল না। আর এখন আমরা দেখতে পাই যে তাদের সামনে থমাস আন্দ্রে চলে আসে আর বলে, তোমাদের সেই বেটের কথাটা মনে আছে তো? তুমি আমাকে একটা ইয়ট দেবে, তুমি আমাকে একটা বাড়ি দেবে, আর তুমি যেন আমাকে কি দেবে? যার উত্তরে অন্য হান্টারটা বলে, আমি তো কিছুই বেট করিনি, আমি আবার কি দেবো? কিন্তু থমাস এখন তার সামনে গিয়ে বলে, তোমার টাইটা খুবই ভালো লাগছে, এইটা আমি নেব। আর এই বলে সে তার টাইটা খুলে ফেলে আর নিজে পরে ফেলে। আর এখন তার পাশের সেক্রেটারিকে জিজ্ঞাসা করে, এটা কেমন লাগছে? যার উত্তরে সেক্রেটারি বলে, টাইটা বেশ ভালোই, কিন্তু আপনার এই শার্টের সঙ্গে এটা একদম মানাচ্ছে না। আর এরপরে থমাস আন্দ্রেও বলে, আমিও এটাই ভাবছিলাম। এই বলে সে টাইটাকে ছুঁড়ে ফেলে দেয়। আর এরপরে তার সেক্রেটারি তাকে বলে, স্যার একটা প্রবলেম আছে। এইবার যে ইন্টারন্যাশনাল গিল্ড কনফারেন্সটা হবে, সেই কনফারেন্সে সাউথ কোরিয়ার থেকে আহাজিন গিল্ড আসছে। কিন্তু থমাস এখন আহাজিন গিল্ডকে চিনতে পারে না। তাই তার সেক্রেটারি তাকে মনে করিয়ে দেয়, ওটা হলো সাং জিনভোর গিল্ড, তার মানে সাং জিনভো আমেরিকাতে আসবে। অন্যদিকে জাপানে আমরা দেখতে পাই জিনো এখন সাং জিনভোকে বলছিল, আপনি দারুণ কাজ করেছেন স্যার। এদিকে সাং জিনভো এখনো বলছিল, একটা বিশ নদী পার হয়ে চায়নার দিকে চলে গেল, তাকে আমি সামলাতে পারলাম না, কিন্তু এই ব্যাটেলটা থেকে আমার নিজের পাওয়ার অনেকটাই বেড়েছে। আর এখন সেখানকার সমস্ত মিলিটারি ফোর্সও সাং জিনভোকে দেখে অবাক হয়ে থাকে। তারাও এখন বুঝতে পারে যে সাং জিনভোর পাওয়ার কিরকম। আর তাদের রিয়াকশন দেখে এখন জিনোও খুবই খুশি হয়। সে ভাবে সবাই এরকমই ভাবে যখন সাং জিনভো স্যারকে প্রথমবার দেখে। এখন হানাকাওয়ে নামের মেয়েটা জিনোর কাছে একটা ফোন নিয়ে আসে। জিনো সেই ফোনটা দেখে বলে, আপনি কি সাং জিনভো স্যারকে খুঁজছেন? উনি তো ওইখানে রয়েছেন। যার উত্তরে হানাকাওয়ে বলে, না না, এটা আপনারই ফোন, আপনাকে মিস্টার ও ফোন করেছে। আর এখন ফোনটা ধরে কথা বলার পরে জিনো পুরোপুরি চমকে যায়। সে সঙ্গে সঙ্গে সাং জিনভোকে বলে, স্যার আমাকে এক্ষুনি কুড়িয়ে যেতে হবে। সাং জিনভো তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু জিনো বলে, আমাকেও তো কিছু বললো না, কিন্তু আমাকে বললো যে তাড়াতাড়ি বাড়ি যেতে, একটা ফ্যামিলি ইমার্জেন্সি আছে। আর এরপরেই হানাকাওয়ে জিনভোকে গাড়িতে করে নিয়ে এয়ারপোর্টের দিকে চলে যায়। আর এখন গাড়িতে বসেও জিনো ভাবতে থাকে, মায়ের এরকমভাবে কথা বলা আমি কোনোদিনও শুনিনি, নিশ্চয়ই খুবই খারাপ কিছু হয়েছে। না না, আমার এরকম ভাবা ঠিক না। আর এরপরেই জিনো সাউথ কোরিয়াতে পৌঁছে গেলে তাকে একজন নিতে আসে আর বলে, আমাদের গাড়ি পাশে পার্ক করা রয়েছে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি এবং রাস্তায় যেতে যেতে সবকিছু বলছি। আর একই সঙ্গে আপনাকে এটাও বলে রাখি, এই সময় আপনার দুর্বল হওয়াটা একদমই ঠিক না, আপনাকে স্ট্রং হতে হবে। আর এরপরে সে জিনোকে সবকিছু বলতে শুরু করে যে তার বাবা চেয়ারম্যান ইয়ো মিয়ুঙ্গুনের ইটারনাল স্লাম্বার হয়েছে।
আর এখন হসপিটালে যাওয়া মাত্রই জিনো সঙ্গে সঙ্গে তার বাবাকে দেখতে চায়, কিন্তু সে তার বাবার ঘরে ঢুকতে পারে না। তার ড্রাইভার তাকে বলে, তুমি তো একটা হান্টার, তোমার মানা পাওয়ার আছে, তুমি যদি এখন ওনার সামনে যাও তাহলে ওনার অবস্থা আরও খারাপই হবে। যেটা শুনে জিনো এই সময় একদম ভেঙে পড়ে। সে ভাবতে থাকে, সত্যি আমি কোনোদিনই কোনো কাজ করতে পারলাম না, আমি খুবই বেকার একটা ছেলে। আর এরপরেই সেই ড্রাইভার জিনোকে একটা ফাইল দেয়। জিনো জিজ্ঞাসা করে যে এটা আবার কি ফাইল। ড্রাইভার বলে, চেয়ারম্যান ইউ এই ফাইলটাতে এর আগে কাজ করছিল, এটা আমার কাছে ছিল ওনাকে দেওয়ার জন্য, যে ওনার যদি কখনো ঘুম ভাঙে তাহলে আমি এটা ওনাকে দেব, কিন্তু আমার মনে হয় এটা আমার কাছ থেকে তোমার কাছে থাকাটা বেশি জরুরি। আর এখন সেই ফাইলটা, যেটা অ্যাকচুয়ালি একটা অ্যালবাম, সেটা খুলতে জিনো দেখতে পায় যে সেইখানে তার অনেক ছবি রয়েছে, তার সঙ্গে সাং জিনবোর বা আরও অনেক জায়গার যেখানে যেখানে তাকে প্রশংসা করা হয়েছে। সে এখন জানতে পারে যে তার বাবা তার সমস্ত স্মৃতি সেভ করে রাখত। শুধুমাত্র তারই না, তার বড় দাদা বা বোনেরও সবকিছুই সে সেভ করে রাখত। তারা কোন কম্পিটিশনে জিতলো, কোথায় কি করতে গেল, সবকিছু। আর এখন সেই ড্রাইভার জিনোকে বলে, এরকম কোনোদিনই ছিল না যেদিন উনি আপনাকে ভালোবাসতেন না, আসলে ওনার আপনার থেকে অনেক বড় বড় এক্সপেকটেশন ছিল। আর এরপরে সেই ড্রাইভার জিনোকে বলে তার সঙ্গে বাড়ি যাওয়ার জন্য। এখন সেইখান থেকে চলে যেতে গিয়ে জিনো হঠাৎই পেছনে কিছু একটা লক্ষ্য করে, কিন্তু তাকিয়ে এসে কিছুই দেখতে পায় না। আর সে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই যে সেইখানে সাং জিনবো চলে এসেছে। সে এখন ভাবছে, জিনো তোমার কান্না দেখে সত্যি আমার মন ভেঙে গেল। আর এরপরেই আমরা জিনবোকে দেখতে পাই দ্য হোলি ওয়াটার অফ লাইফের বোতলটা খুলতে। এদিকে হসপিটালের বাইরে আমরা দেখতে পাই যে জিনোর অন্য একটা দিদিও সেইখানে এখন আসে। আর যখন সে ভেতরে তার বাবার কাছে যায়, সে দেখতে পায় যে তার বাবা উঠে বসে রয়েছে, যাকে দেখে সেই মেয়ে, যার নাম জিনি, সে তো পুরোপুরিভাবেই কেঁদে ফেলে। আর এখন মিস্টার মিয়ঙ্গান জানতে পারে যে সে ইটার্নাল স্লাম্বার থেকে জেগে উঠেছে। ডাক্তাররাও এখন এটা শুনে খুবই অবাক হয়ে যায়। তারা বলাবলি করতে থাকে, মিডিয়া রিপোর্টাররা যদি এটা জানতে পারে তাহলে তো এখন এখানে ভিড় লেগে যাবে। আর এরপরে আমরা দেখতে পাই যে সাং জিনবো রাস্তায় বেরিয়ে একা একাই বলতে থাকে, জিনো হয়তো একটু আগেই বলছি হ্যাপি বার্থডে। আর এরপরে সাং জিনবো ভাবতে থাকে, তাহলে আমি একটা কাজ করি, আবার জাপানেই চলে যাই। কিন্তু এখন সে দেখতে পায় তার শ্যাডো এক্সচেঞ্জ স্কিল এখনও সে প্রায় 2 ঘন্টা পরে ব্যবহার করতে পারবে। সে ভাবে এই 2 ঘন্টা সে এখানে কী বা করবে, সে তো কারোর সঙ্গে কথাও বলতে পারবে না, আর কল করারও তেমন কেউ নেই। আর এই সময় তার চাহিনের কথা মনে পড়ে, কিন্তু তারপরে সে আবার ভাবে, না না, ওই সমস্ত করে লাভ নেই, তার থেকে ভালো আমি কোনো একটা ডানজন খুঁজি যেটার উপরে এখনও কেউ ক্লেম করেনি। অন্যদিকে আমরা ন্যাশনাল লেভেল হান্টার ক্রিসকে দেখতে পাই। ঘুমানোর সময় মাঝরাতে সে অন্য কিছু একটা ফিল করতে পারে, তাই সে উঠে তার ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আর সে ভাবতে থাকে যে এই জায়গাটা এত শান্ত কেন। আর তারপরেই সে একটা কাচের গ্লাস টেবিল থেকে মাটিতে ফেলে দেয়, কিন্তু সে কোনো রকমের আওয়াজ শুনতে পায় না। সে বুঝতে পারে যে এইখানে কিছু অন্যরকম চলছে। আর এখন সে নিচের দিকে তাকিয়ে কাউকে একটা দেখতে পায়। সে জিজ্ঞাসা করে, কে তুমি? আর এখন তার মনে পড়ে তার বাড়িতে যে ডাইরেক্টর এসেছিল তার কথা। তিনি তাকে চেয়ারম্যান গোহ গুনির নাম্বার দিয়েছিল আর বলেছিল তোমার যদি দরকার পড়ে তুমি নাকি কল করতে পারো, উনি তোমার সঙ্গে সাং জিনবোর কন্ট্যাক্ট করিয়ে দেবে। এখন ক্রিস ভাবতে থাকে, তাহলে এই সমস্ত কি ওনারাই প্ল্যান করে করছে? আর এরপরেই ক্রিস নিচের দিকে তাকিয়ে দেখতে পায় যে সেইখানে একজন দাঁড়িয়ে থাকে। আর আমি আপনাকে বলে দিই, এটা একটা মোনার্ক, যে হলো মোনার্ক অফ আয়রন বডি, তার নাম টার্নাক। এখন ক্রিস থেকে জিজ্ঞাসা করে, তুমি কে? এদিকে টার্নাক থেকে বলে, তুমি তো ফ্রেগমেন্ট অফ ব্রিলিয়েন্ট লাইট, তুমি এইভাবে পৃথিবীর মানুষদের সাহায্য করে কিছুই পাবে না। এখানে তোমাদেরকে বলে রাখি যে ফ্রেগমেন্ট অফ ব্রিলিয়েন্ট লাইট বলতে তাদের কথা বলা হয় যাদেরকে রুলাররা নিজের পাওয়ার দিয়েছে, আর তাদের মধ্যেই একজন হলো এই ন্যাশনাল লেভেল হান্টার ক্রিস। যাই হোক, এখন মোনার্কের এই সমস্ত কথা ক্রিস কিছুই বুঝতে পারে না। তার এই কথা শুনে মোনার্ক বলে, আমি তোমার সঙ্গে কথা বলছি না, আমি তার সঙ্গে কথা বলছি যে তোমাকে পাওয়ার দিয়েছে, তুমি তার সঙ্গে কানেক্টেড আছো। আর এই সমস্ত কথা শুনে ক্রিস বলে, আমাকে কি তোমার যোগ বলে মনে হচ্ছে? ইয়ার কি মারছো আমার সঙ্গে? আর এরপরেই আমরা দেখতে পাই যে ক্রিসের বডি বদলে যায়, সে ট্রান্সফর্ম হয়ে যায় একটা রুলারের মতো। আর তারপরেই সে সামনের মোনার্কটাকে বলে, আজকে তো তুমি আমার হাতে মরবেই। আসলে এই সময় যে রুলারটা ক্রিসকে পাওয়ার দিয়েছিল সেই রুলারটা ক্রিসের বডির উপরে সম্পূর্ণভাবে চলে আসে আর মোনার্ককে মারার সিদ্ধান্ত নেয়। আর এই সময় সেই বাড়িতে বিশাল বড় একটা লড়াই হয়। অন্যদিকে জাপানে আমরা দেখতে পাই যে সাং জিনবোর কাজ শেষ হয়ে গেছিল, সে এখন তার গাড়িতে করে বাড়ির দিকে যাচ্ছিল। আর এই সময় রাস্তার চারিদিকে অনেক লোকজন দাঁড়িয়ে থাকে সাং জিনবোকে একবার দেখার জন্য। আর এখন বেরু সাং জিনবোকে বলে, কিং, এরা সবাই তো আপনাকে রেসপেক্ট করার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে, আপনি তো একবার আপনার হাতটা তুলে সবাইকে দেখাতে পারেন। কিন্তু সাং জিনবো সেটা করে না। আর এরপরে আমরা দেখতে পাই যে সাং জিনবো প্লেনে চড়ে গেছে, আর সে তার পাশেই একজন পরিচিত ব্যক্তিকে দেখতে পায়, যাকে দেখে সাং জিনবো বলে, এরকম কিন্তু নর্মালি হয় না যে প্লেনে কোনো পরিচিত লোকের সঙ্গে এইভাবে দেখা হয়ে যায়, তাহলে আপনি কি এখানে প্ল্যান করিয়ে এসেছেন? যার উত্তরে পাশের লোকটা বলে, আপনি এটা ভাবতেই পারেন। আর এরপরে সাং জিনবো বলে, যাই হোক, আপনার সঙ্গে আবার দেখা হলেই তাহলে, অ্যাডাম হোয়াইট। আর মিস্টার অ্যাডাম এখন বলেন, যাক,
তাহলে আপনার আমার নাম মনে আছে? এদিকে সাং জিনবো ভাবতে থাকে যে তার আদৌ মনে ছিল না, নামটা মনে ছিল বেরুর, আর বেরু তাকে এখন বলে দিল নামটা। যাই হোক, এখন সাং জিনবো বলে আমাদের নেগোসিয়েশন তো আগেই হয়ে গেল, ওটা নিয়ে নিশ্চয়ই আর কোনো কথা নেই। কিন্তু অ্যাডাম হোয়াইট এখন বলে না, সেটা নিয়ে কোনো কথা নেই ঠিকই, কিন্তু আমার আপনার সঙ্গে একটা আর্জেন্ট ব্যাপার নিয়ে ডিসকাস করার আছে। যেটা শুনে সাং জিনবো বলে কি, আমেরিকাতেও এস র্যাঙ্কের গেট খুলেছে সেই ব্যাপারে? যার উত্তরে অ্যাডাম হোয়াইট বলে না না, সেটা কোনো ব্যাপার না, সেগুলো আমাদের হান্টাররাই সামলে নিয়েছে। আর এরপরেই অ্যাডাম হোয়াইট তার ল্যাপটপে একটা ভিডিও চালিয়ে সাং জিনহোকে দেয়, যেখানে দেখা যাচ্ছে যে একটা বাড়ি পুরো আগুনে পুড়ছে আর অনেক ফায়ার ফাইটাররা সেটাকে নিভানোর চেষ্টা করছে। এখন অ্যাডাম হোয়াইট বলে যে এইখানে যে আগুনটা জ্বলছে সেইটা একটা ন্যাশনাল লেভেল হান্টার ক্রিস্টোফার রিড লাগিয়েছে। প্রায় 1800 ফায়ার ফাইটার আর 14 জন হাইয়েস্ট মেজ টাইপের হান্টার দিয়ে এই আগুনটাকে কোনোভাবে নেভানো গেছে। আর এরপরে অ্যাডাম এটাও জানায় যে যখন তারা ভেতরে ঢুকতে পেরেছে ততক্ষণে ক্রিস্টোফারকে পুরোপুরিভাবে মেরে ফেলা হয়েছিল। আর এরপরেই অ্যাডাম সাং জিনবোকে একটা ছবি দেখায় আর বলে ফেডারেল হান্টার ব্যুরো মনে করছে যে এই লোকটাই হয়তো ক্রিস্টোফারকে মেরেছে। যেটা দেখে সাং জিনবো খুবই রেগে যায়, সে অ্যাডামকে এখন তার পাওয়ার দিয়ে আটকে রাখে আর তার ল্যাপটপটাও ভেঙে ফেলে। আর একই সঙ্গে সে বলে তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো, তুমি কিন্তু এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। এখন এই অবস্থা দেখে অ্যাডামের দুটো বডিগার্ড তার দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু অ্যাডাম তাদেরকে আটকে ফেলে আর সাং জিনবোকে বলে এই লোকটা একটা এ র্যাঙ্কের ডানজেনের থেকে বেরিয়েছে, হয়তো তুমি যে ভাবছো সে এটা নাও হতে পারে। আর একই সঙ্গে সে আরও বলে যে তার থেকে যে মানা পাওয়ারটা বেরোয় সেটা একটা বিস্টের মতনই, আর সে নাকি আমেরিকার একটা এস র্যাঙ্কের হান্টারকেও মেরেছে। এরপরে সাং জিনবো তাকে স্ট্রেট জিজ্ঞাসা করে তাহলে তুমি কি বলতে চাইছো যে আমার বাবাই এইসব করেছে? আসলে অ্যাডাম যে ছবিটা সাং জিনবোকে দেখিয়েছে সেটা সাং জিনবোর বাবার। এদিকে মিস্টার অ্যাডাম হোয়াইট তাকে এখন বলে একটা এস র্যাঙ্ক হান্টারকে মারার পরে সে পুরো ভ্যানিশ হয়ে যায়, তাকে আর খুঁজেই পাওয়া যায় না। আমরা অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আমি বুঝতে পারছি মিস্টার সাং জিনবো যে আপনার কিরকম লাগছে, কিন্তু ওনাকে সন্দেহ করারও আমাদের কাছে কারণ আছে। যেটা শুনে এখন সাং জিনবো জিজ্ঞাসা করে তাহলে আপনি আমাকে এই ফটোটা আসলে দেখাচ্ছেন কেন? যার উত্তরে অ্যাডাম হোয়াইট বলে এরপরে যখন পৃথিবীর সমস্ত মেজর গিল্ডের হান্টাররা মিলে মিটিং হবে, সেই মিটিংয়ে ফেডারেল ব্যুরো অফ হান্টার এই লোকটার বিষয়ে একটা রেড নোটিশ রাখবে, বা আরেক কথায় বলতে গেলে পুরো দুনিয়ার সমস্ত হান্টাররা এই লোকটার বিষয়ে জানবে আর তাকে ধরার চেষ্টা করবে। আমরা আর লুকিয়ে লুকিয়ে ইনভেস্টিগেশন করব না। যেহেতু লাস্ট ইনসিডেন্টের জন্য ইউএস গভর্নমেন্টকে একটা ন্যাশনাল লেভেল হান্টার হারাতে হয়েছে, তাই গভর্নমেন্ট এখন কোনোভাবেই পিছিয়ে থাকবে না, তারা যে করেই হোক এই লোকটাকে ধরবেই। কিন্তু আমরা আপনার সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখতে চাই, তাই কোনো কিছু পাবলিক হওয়ার আগেই আমি এটা আপনাকে বলছি। এখন সাং জিনবো মনে মনে ভাবতে থাকে তার বাবা 10 বছর আগে একটা ডানজেনের ভেতরেই হারিয়ে গেছে, আর সে কিনা এখন একটা ম্যাজিক বিস্ট রূপে ডানজেনের থেকে বাইরে বেরিয়ে আসছে। আদৌ কি এটা সম্ভব? ওইদিকে মিস্টার অ্যাডাম হোয়াইটের বডিগার্ড এখন থেকে জিজ্ঞাসা করে আপনি কি ঠিক আছেন? যার উত্তরে অ্যাডাম হোয়াইট বলে হ্যাঁ আমি ঠিকই আছি, শুধু একটু দুর্বল লাগছে। আর মনে মনে সে ভাবতে থাকে সাং জিনবো এটা আমার উপরে কি ব্যবহার করলো, এটা কি কোনো রকমের টেলিকাইনেসিস? আমি তো জানতাম যে মেজ টাইপের হান্টাররা দূর থেকে অবজেক্টকে মুভ করতে পারে, কিন্তু খুবই ছোট অবজেক্ট, আর ও তো পুরো আমাকেই মুভ করে ফেললো। তাহলে ওর পাওয়ার কি একটা ন্যাশনাল লেভেল হান্টারের সমানই? না, এই ছেলেটাই হয়তো একটা ন্যাশনাল লেভেল হান্টার। আমাকে ডেপুটি ডাইরেক্টরকে এটা তাড়াতাড়ি জানাতে হবে। এখন এই সমস্ত কেস হয়ে যায়, আর এরপরে আমরা জানতে পারি ইন্টারন্যাশনাল গিল্ড কনফারেন্সের ব্যাপারে, যেখানে সমস্ত দেশের থেকে টপ গিল্ডের হান্টাররা এসে এক জায়গাতে মিটিং করে ভবিষ্যতে হান্টাররা কিভাবে কাজ করবে সেই সমস্ত নিয়ে। আর এই সময় ফেডারেল ব্যুরো অফ হান্টারদের থেকে গিল্ডের লিস্ট পাবলিশ করে দেওয়া হয়, যেখানে সাউথ কোরিয়ার থেকে থাকে আজিন গিল্ড। আর আমরা জানি যে আজিন গিল্ডে শুধুমাত্র একটাই টপ র্যাঙ্কিং হান্টার, সাং জিনবো। আর ফেডারেল ব্যুরো এটা জানা সত্ত্বেও আজিন গিল্ডকে ডাকছে, তার মানে তারা এটা বুঝতেই পারছে যে আজিন গিল্ড বাকি সমস্ত বড় বড় গিল্ডগুলোকে টক্কর দিতে পারে। এখন অন্যদিকে সাউথ কোরিয়াতে একটা ইন্টারভিউয়ে একটা রিপোর্টার চই জংইনকে জিজ্ঞাসা করে আমরা সবাই জানি যে এইবার সাউথ কোরিয়া থেকে আজিন গিল্ড যাচ্ছে ইন্টারন্যাশনাল গিল্ড কনফারেন্সে, কিন্তু প্রত্যেকবারের মতো হান্টার্স গিল্ড কেন নয়? যার উত্তরে এখন জংইন বলে ফেডারেল ব্যুরো অফ হান্টার যা করেছে ঠিকই করেছে, কিন্তু রিপোর্টাররা সবাই এখন প্রশ্ন করে আজিন গিল্ড তো শুধুমাত্র একজনের গিল্ড, কিন্তু জংইন এখন বলে ওই একজনই তো সাং জিনবো, যে কিনা 100টা হান্টারের সমান, আর ও নিজের অনেক কাজে সেটা প্রমাণও করে দিয়েছে। তাই আমার মনে হয় যে আজিন গিল্ড একটা একজনের গিল্ড হলেও সেটা দুনিয়ার যে কোনো গিল্ডকে টক্কর দিয়ে দিতে পারে। কিন্তু এখন অন্য একটা রিপোর্টার জিজ্ঞাসা করে তবুও প্রত্যেক বছর তো আপনাকেই ডাকা হয়, তাহলে এই বছর আপনি গেলেন না, আপনার কি খারাপ লাগছে না? যার উত্তরে জংইন বলে হ্যাঁ অবশ্যই লাগছে,
আমি তো আমার ভিসা রিনিউ করিয়েও যেতে পারলাম না। কিন্তু একটু খারাপ লাগলেও আমার গর্ববোধও হচ্ছে, কেননা এখন যদি আমরা কোনো বড় বিপদের মুখে পড়ি তাহলে আমাদেরকে আর অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকতে হবে না, আমরা নিজেরাই সেটাকে হ্যান্ডেল করে নিতে পারবো। আর তাছাড়াও আমি এখনো বেঁচে আছি শুধুমাত্র সাং জিনওর জন্যই, না হলে সেইবারে জেজু আইল্যান্ডের রেডে আমি মরেই যেতাম। তাই সাং জিনও যে এখন সাউথ কোরিয়াকে রিপ্রেজেন্ট করছে, সত্যি কথা এতে আমি খুবই খুশি। আর এরপরে যখন জংইন বাইরে বেরিয়ে আসে তখন একটা সেক্রেটারি তাকে বলে, স্যার আমরা একটা নতুন এ র্যাঙ্কের গেটকে রিজার্ভ করে নিয়েছি। এখন জংইন থেকে বলে, খুবই ভালো করেছো, কিন্তু সাং জিনও কি এই গেটের জন্য অ্যাপ্লাই করেনি? যার উত্তরে ওই সেক্রেটারি বলে যে না, সাং জিনও অ্যাপ্লাই করেনি, তারা আজকাল গেটের জন্য খুব একটা অ্যাপ্লাই করছে না। এখন জংইন মনে মনেই ভাবতে থাকে, সাং জিনও জাপানের থেকে এসছে 4 দিন হয়ে গেছে আর সে এখনো পর্যন্ত কোনো গেটের জন্য অ্যাপ্লাই করছে না, যেটা বাকি গিল্ডদের কাছে খুবই ভালো একটা ব্যাপার। কিন্তু আমি বায়াকিওনো বা লিম টেগুর মতো না যে 2 দিন সাং জিনও কোনো গিল্ড নিচ্ছে না বলেই বাদরের মতো লাফানো শুরু করে দেবো। আর এরপরে তার সেক্রেটারি তাকে বলে, স্যার যেহেতু সাং জিনও এবার আমাদের সঙ্গে কম্পিট করছে না, তাই আমরা এই গেটটা খুবই কম টাকায় নিতে পারবো, আমাদের প্রায় 40% মতো লাভ হবে। তার এই কথা শুনে জংইন বলে, এই যে পেয়ে গেলাম আমার একটা হনুমান। আর সে এখন এটা জিজ্ঞাসা করে যে সাং জিনওর ব্যাপারে অ্যাসোসিয়েশন কি কিছু জানে। আর সে মনে মনে এটাও ভাবতে থাকে যে এস র্যাঙ্ক হওয়ার আগে সাং জিনও একটা লো লেভেল গিল্ডে রেড করেছিল, আর এস র্যাঙ্ক হওয়ার পরে সে পরপর অনেকগুলো বড় গিল্ডে রেড করলো, এমনকি নিজের বাড়ি থেকে অনেক দূরের গেটেও। আর তারপরে সে জাপানে গিয়ে একটা এস র্যাঙ্কের গেটকে একাই বন্ধ করে ফেললো। কিন্তু এখন আবার সে চুপ করে বসে আছে কেন? এখন অন্যদিকে হান্টার অ্যাসোসিয়েশনে এখন আমরা দেখতে পাই মিস্টার ও জিনচুল মিস্টার গোকে বলছে চায়নার থেকে একজন সাং জিনওর ডিটেলস চাইছে। যেটা শুনে মিস্টার গো বলে, কিরকম ডিটেলস? মানে তার সমস্ত পার্সোনাল ডিটেলস? কিন্তু ও জিনচুল বলে, না সেরকম কিছুই না, সমস্ত পাবলিক ডিটেলস, যেমন সে কোন কোন রেড করেছে, কতবার খবরের কাগজে এসছে, এরকম। এটা শুনে মিস্টার গো বলে, বুঝতেই পারছি, আমি এটা আশাও করিনি যে কেউ সাং জিনওর পার্সোনাল ইনফরমেশন চাইবে। তবে যাই হোক, চায়না এখন হঠাৎ করে আবার সাং জিনওর উপরে ইন্টারেস্টেড হয়ে গেল কেন? আমরা তো ক্লিয়ারভাবেই বলেছি যে সাং জিনও অন্য কোনো দেশে যাবে না, সে সাউথ কোরিয়াতেই থাকবে। যেটা শুনে মিস্টার ও জিনচুল এখন বলে, আসলে চায়নার গভর্নমেন্ট কিন্তু এটা চাইছে না, একটা সিঙ্গেল হান্টার এটা চাইছে, চায়নার 7 স্টার হান্টার লিউ জিগ্যাং। আর এখন আমরা জানতে পারি যে চায়না বাকি দেশদের মতো হান্টারদেরকে র্যাঙ্ক করে না, যেরকম বাকি সমস্ত দেশে এস র্যাঙ্কের হান্টার, সেরকম চায়নাতে 5 স্টার হান্টার। আর চায়না শুধুমাত্র একটা হান্টারই 7 স্টার র্যাঙ্কের, যে হলো লিউ জিগ্যাং। মানে বলা যায় যে লিউ জিগ্যাং একটা ন্যাশনাল লেভেল হান্টারের সমানই। এখন মিস্টার গো ও জিনচুলকে জিজ্ঞাসা করে, হঠাৎ করে লিউ জিগ্যাং আবার সাং জিনওর উপর ইন্টারেস্টেড হয়ে গেল কি করে? এখন ও জিনচুল বলে, সাং জিনও জাপানে যে এস র্যাঙ্কের গেটটা ক্লিয়ার করলো, সেখান থেকে একটা বেস চায়না দিকে চলে গেছিল, যেটাকে লিউ জিগ্যাং মেরেছে। আর তারপরে সে সাং জিনওর উপরে ইন্টারেস্টেড হয়, কারণ সাং জিনও এরকম আরো অনেকগুলো বিস্টকে মেরেছে। সে বুঝতে পারে যে সাং জিনও কতটা পাওয়ারফুল। এখন তার সমস্ত কথা শুনে মিস্টার গো বলে, ওকে তেমন কিছু বানানোর দরকার নেই, শুধুমাত্র ওপর থেকে কিছু নিউজ পাঠিয়ে দাও। অন্যদিকে আমরা স্ক্যাভেঞ্জার গিল্ডের বিল্ডিং দেখতে পাই, যেখানে থমাসের সেক্রেটারি এখন থমাসকে বলছে যে সাং জিনও কালকে আমেরিকাতে আসবে। আর এখন আমরা দেখতে পাই যে তার ঘরে এস র্যাঙ্কের হান্টার হোয়াং ডাংসও চলে আসে। থমাস তাকে বলে যে আমার তোমার সঙ্গে খুবই জরুরি কিছু কথা আছে, আমি তোমাকে সোজাসুজি বলছি, সাং জিনও আমেরিকাতে আসবে, কিন্তু সাং জিনওর সঙ্গে তুমি কোনো রকমের পাঙ্গা নেবে না। আমি জানি যে তোমার দাদার সঙ্গে কি হয়েছিল আর তুমি সেটার বদলা নিতে চাও, কিন্তু এই সময় তুমি কোনো রকমের কোনো কিছু করবে না। এখন হোয়াং ডংসো থমাসকে কিছু বলতে যায়, সেই সময় থমাস তার দিকে আঙুল তুলে বলে, আমি তোমাকে কোনো কিছু বলার পারমিশন দিইনি, তোমাকে শুধু শুনতে বলেছি। হোয়াং ডংসোর মতো একটা এস র্যাঙ্কের হান্টারের সঙ্গে এইভাবে কেউ কথা বলতে পারে না। কিন্তু হোয়াং ডংসো এখন থমাসের সামনে একটু ভয় পেয়েই থাকে। আর থমাস এখন বলে, আমি তোমাকে আবার বলছি, সাং জিনওর সঙ্গে কোনো রকমের পাঙ্গা তুমি নেবে না। তুমি একটা কাজ করো, এই মিটিংটা হওয়াকালীন তুমি কোনো জায়গা থেকে ঘুরে আসো। আর এরপর হোয়াং ডাংসো ঠিক আছে বলে সেই ঘর থেকে বেরিয়ে যায়। তার যাওয়ার পরে থমাসের সেক্রেটারি থমাসকে জিজ্ঞাসা করে, আপনার কি মনে হয় ও আপনার কথা শুনবে? যার উত্তরে থমাস বলে, এত তাড়াতাড়ি তো নিশ্চয়ই না, তুমি একটা কাজ করবে, হোয়াং ডংসোর উপরে পুরো নজর রাখবে যতক্ষণ পর্যন্ত সাং জিনও আমেরিকা থেকে চলে যাচ্ছে। কিন্তু লরা এখন বলে, সে কি আমার কথা শুনবে? যার উত্তরে থমাস বলে, সে ও একটু ফ্রাস্ট্রেটেড থাকবে, কিন্তু মরার থেকে ওটা ভালো। আর এরপরেই আমরা দেখতে পাই সেই দিনটা চলে আসে যেই দিন সমস্ত হান্টারদের মধ্যে মিটিং হওয়ার কথা। আর এখন সমস্ত দেশের থেকে সমস্ত বড় বড় হান্টাররা আমেরিকাতে এসে পৌঁছে যায়। এখন আমরা জার্মানির হান্টার লেনার্ট নায়ারম্যানকে দেখতে পাই। সে দেখে যে এইবার এখানে প্রচুর পরিমাণে রিপোর্টার থাকে, তাই সে পাশের লোকটাকে জিজ্ঞাসা করে। সে বলে, একটা নতুন হান্টার আছে যে কিনা সাউথ কোরিয়া থেকে
আসছে, তার জন্যই হয়তো এবার এত ভিড় হয়েছে। আর সাং জিনবুর কথা বলতে বলতে তারা সামনে তাকিয়ে সাং জিনবুকে দেখতে পায়। এই সময় এই হান্টারটা ঠিক করে যে সে গিয়ে সাং জিনবুর সঙ্গে কথা বলবে। আর এখন সাং জিনবুর সামনে গিয়ে সে খুবই ভয় পেয়ে যায়। পেছন থেকে তার সেক্রেটারি বলে, কি হলো, আপনি এগিয়ে যাচ্ছেন না? তখন সেই হান্টারটা বলে, সাং জিনবুর যে শ্যাডোগুলো সেগুলো তো ওর শ্যাডোর মধ্যেই রয়েছে। ও সেই সমস্ত বিস্টগুলোকে অন্য কোনো ডাইমেনশন থেকে স্যামন করে না। আর ওর শ্যাডো বিস্টের আমি যা পাওয়ার বুঝতে পারছি, ও তো আমেরিকার পুরো আর্মির সঙ্গে ফাইট করতে পারবে। আর এরপরই ওই হান্টারটা জিনোর নজরে পড়ে। সে সাং জিনবুকে জিজ্ঞাসা করে, আপনি কি একে চেনেন? যার উত্তরে সাং জিনবু বলে, না না, আমি এর আগে একে কোনোদিনও দেখিনি। আর এখন জিনো বলে, হ্যাঁ, খুব একটা চমকানোর ব্যাপারও না, কেননা আপনার নিউজ তো সব জায়গাতে ছড়িয়ে পড়েছে, এখন আপনার অনেক ফ্যানও হয়ে গেছে, হয়তো এই হান্টারটা আপনার অটোগ্রাফ চাইছে। আর তারপরে সে তার পাশে দাঁড়িয়ে থাকা মিস্টার ও জিনচুলকে জিজ্ঞাসা করে, অবশ্য আপনি এখানে কেন এসেছেন মিস্টার ও? আর ও জিনচুল এখন আস্তে আস্তে বলে, আমি সাং জিনবুর বডিগার্ড হিসেবে এসেছি এখানে। যে এটা শুনে জিনো তো হাসতে শুরু করে। সে ও জিনচুলকে আবার জিজ্ঞাসা করে, কি বললেন, বডিগার্ড? সাং জিনবুর বডিগার্ড? আর এরপরেই আমরা দেখতে পাই একটা লোক সাং জিনবুর কাছে আসে আর তাকে ওয়েলকাম জানায়। আর তারপরেই সাং জিনবু তাকে বলে, মিস্টার হোয়াইট, আপনি কি ফেডারেল ব্যুরো অফ হান্টারের এশিয়া ব্রাঞ্চের হেড না? যার উত্তরে মিস্টার হোয়াইট বলে, হ্যাঁ আমি ছিলাম, আর এখন আমি আপনার সঙ্গে কথা বলার কাজেও আছি। আর আপনার সঙ্গে আর যারা যারা এসছে তাদেরকে আমার লোকজনেরা হোটেলে নিয়ে যাচ্ছে, আপনি কোনো চাপ নেবেন না, আপনি আমার সঙ্গে আসুন, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। আর এখন সে সাং জিনবুকে এক কোনায় নিয়ে এসে বলে, আমি তোমাকে যেগুলো বলবো এগুলো আসলে একবারে টপ সিক্রেট। আর এরপরেই সে সাং জিনবুকে গাড়িতে করে নিয়ে যায়। সাং জিনবু জিজ্ঞাসা করে যে তারা এখন কোথায় যাচ্ছে। মিস্টার হোয়াইট বলে তারা যাচ্ছে ফেডারেল ব্যুরোর অফিসে। আর এরপরেই মিস্টার হোয়াইট সাং জিনবুকে সবকিছু বলতে শুরু করে যে আমেরিকার মিলিটারির একটা বড় পার্ট ক্রিস্টোফার রিডের উপরে নির্ভর ছিল, কিন্তু যেহেতু সে এখন মারা গেছে তাই আমাদেরকে তার জায়গাটা পূরণ করতে হবে। এখনো আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না, কারণ ক্রিস্টোফারের মৃত্যুর বিষয়ে পাবলিকরা এখন অত কিছু জানে না। কিন্তু যখন এই সমস্ত নিউজ বিষয়ে সবাই জানতে পারবে তখন আমাদের খুবই অসুবিধা হয়ে পড়বে। আমাদের একটা হান্টারের দরকার যে কিনা ক্রিস্টোফারের জায়গায় থাকতে পারবে। আর এরপরে সাং জিনবু জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে এর জন্যই ডেকেছো? যার উত্তরে মিস্টার হোয়াইট হ্যাঁ বলে। আর এখন সেটা বলে, তুমি তো জানোই একটা বিস্টের থেকে পাওয়া রিউন স্টোনের মধ্যে সেই বিস্টের মতনই পাওয়ার থাকে। আর তুমি নিশ্চয়ই জানোই যে পৃথিবীর ইতিহাসে সব থেকে ভয়ানক একটা মনস্টার হলো দ্য ড্রাগন কামিশ। আর সেই কামিশের রিউন স্টোন আমাদের কাছেই আছে। আমরা একটা হান্টার খুঁজছি যে কিনা সেই স্টোনটা ডিজার্ভ করে। তাহলে কি বলো, ডিলটা তোমার কেমন লাগলো? কিন্তু সাং জিনবু এখন তার এই প্রশ্নের উত্তর না দিয়ে বরঞ্চ তাকে বলে, এই তুমি যে আমাকে ফটোটা দেখালে এটার একটা ফটো আগে যাও। আর সে এখন কামিশের বডিটার কথা বলে, তার পুরো কঙ্কালটা আমেরিকা রিজার্ভ করে রেখেছে। আর সাং জিনবু সেটা দেখে বলে, এই কঙ্কালটা কোথায় আছে, আমি ওখানেই প্রথম যাব। এখন মিস্টার হোয়াইট সাং জিনবুকে না করতেই যাবে। এই সময় সাং জিনবু বলে, আমি ফেডারেল হান্টার ব্যুরোর জন্য কিছু টাইম বের করছি, আমার মনে হয় না যে এখানে নিয়ে যেতে তোমার খুব বেশি খাটনি হয়ে যাবে। কিন্তু এরপরে মিস্টার হোয়াইট বলে, সত্যি কথা বলতে গেলে মিস্টার সাং জিনবু, আমি নিজেও জানি না যে এটা কোথায় আছে, আমার কাছে শুধুমাত্র এই ছবিটুকুই আছে। কিন্তু আপনি যদি এটা দেখতেই চান তাহলে আমি পারমিশন নিচ্ছি, আপনি শুধুমাত্র কিছুক্ষণ অপেক্ষা করুন। আর এখন সাং জিনবু বলে, যদি অপেক্ষাই করতে হয় তাহলে তার থেকে ভালো আমিও তোমার সঙ্গেই যাই। আর এরপরেই আমরা দেখতে পাই যে মিস্টার হোয়াইট চলে যায় হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের সামনে। এখন চেয়ারম্যান থেকে জিজ্ঞাসা করে, রিউন স্টোনের ব্যাপারে সাং জিনবু কি বলল? যার উত্তরে মিস্টার হোয়াইট বলে, সেই ব্যাপারে ও কিছুই বলল না। যেটা শুনে চেয়ারম্যান বলে, তার মানে শুধু ও কামিশের কঙ্কালটা দেখতে চায়, তাই তো? আর এখন চেয়ারম্যান বলে, ঠিক আছে, কিন্তু আমাকে এই ব্যাপারটা মিস্টার কোনারের সঙ্গে আলোচনা করতে হবে। আর মিস্টার হোয়াইট এখন সেখান থেকে বেরিয়ে গেলে সে পাশের লোকটাকে বলে, তোমার কি মনে হয় সাং জিনবু কেন ওই কঙ্কালটা দেখতে চায়? যার উত্তরে সেই লোকটা বলে, আমি সঠিক তো বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু শিওর সাং জিনবু শুধুমাত্র ওটাকে দেখতে চায় না, ও নিশ্চয়ই কিছু না কিছু করবেই। সমস্ত হান্টাররা রিউন স্টোনের সাহায্যে নতুন স্কিল পায়, কিন্তু সাং জিনবু রিউন স্টোন চাইছেই না। তার মানে কামিশের ওই বডিটা দিয়ে সে হয়তো আরো ভালো কিছু করতে পারবে। আর এরপরে তাদের মাথাতে আসে, তাহলে কি ও কামিশের বডি দিয়ে একটা নতুন সোলজার বানাবে? হ্যাঁ, এটা তো হতেই পারে। আর এই কথাটা শুনে চেয়ারম্যান বলে, তাই যদিও এইরকমই কিছু প্ল্যান করে থাকে তাহলে আমরা একদম এটা হতে দেব না। একজনের কাছে এত পাওয়ার থাকাও ঠিক নয়। কিন্তু পাশের লোকটা এখন বলে, যদি আমরা ওকে এটা না দেখাই তাহলে হয়তো ওর সঙ্গে আমাদের সম্পর্ক অত ভালো থাকবে না। যেটা শুনে চেয়ারম্যান বলে, ঠিক আছে, তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি কামিশের বডির কাছে, আমিও দেখতে চাই যে ও কী করতে পারে। আর এখন তারা লিফটে করে নিচের দিকে নামতে থাকে যেখানে কামিশের বডিটা রিজার্ভ করা আছে। চেয়ারম্যান এই সময় তাকে বলে, আমার তো তোমার সঙ্গে কিছু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু তুমি তো দেখছি আগে এটাই দেখতে চাও। ঠিক আছে, চলো। এদিকে সাং জিনবু এখন এটা ভাবছিল যে ওদের হেডকোয়ার্টারটা এইখানে, যেখানে কিনা কামিশের বডিটা রয়েছে।
আর এখন কামিশের ঘরের সামনে গিয়ে সাং জিনবো একটা মানা পাওয়ার ফিল করতে পারে। সে মনে মনে ভাবতে থাকে 8 বছর পরও যদি কামিশের বডি থেকে এত পরিমাণে মানা আসে তাহলে বোঝাই যাচ্ছে যে প্রথমে ও কিরকম পাওয়ারফুল ছিল, আর যখন আমি ওকে আমার শ্যাডো বিস্ট বানাবো তখন ও কত পাওয়ারফুল হবে। আর এরপরেই সে দেখতে পায় কামিশের বডিটাকে। এখন চেয়ারম্যান বলে এই কামিশ অনেক বড় বড় হান্টারদেরকে মেরেছে, শুধুমাত্র শেষ পর্যন্ত 5টা হান্টারই একে মারতে পেরেছে, তাদেরকে আমরা বলি ন্যাশনাল লেভেল হান্টার। আর ওরা এই জায়গাটাতেই তাকে মেরেছে, আমরা বডিটাকে এখান থেকে একটুও সরাইনি, শুধুমাত্র এর উপরেই বিল্ডিং বানিয়ে ফেলেছি। আর আজ পর্যন্ত এই বিল্ডিংয়ের সমস্ত ইলেকট্রিসিটি কামিশের এসেন্স স্টোন দিয়েই আসে। তাহলে মিস্টার সাং জিনবো আপনার কি দেখা হয়ে গেছে? কিন্তু সাং জিনবো এখন বলে আপনারা একটু পেছনে সরে যান। আর এখন সে কামিশের বডিটার সামনে এগিয়ে গিয়ে তাকে ছুঁয়ে ফেলে আর বলে অ্যারাইজ। সে কামিশের শ্যাডো বিস্ট বানানোর চেষ্টা করে, আর প্রথমবারেই সে ফেল হয়ে যায়। সে দ্বিতীয়বার আবার চেষ্টা করে। আর এখানে শেষ হয় সোলো লেভেলিং সিজন 4-এর পর্ব 1। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।